এটা যে সর্বাঙ্গীন সঠিক হয়েছে কিংবা সবচেয়ে সুষ্ঠুভাবে করা গেছে এটা দাবি করার কোনো কারণ নেই, কিন্তু এইখানে যে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা ছিল এইটাও আবার ধরে নিতে হবে যে এরা একটা বড় অংশ জনগণের প্রতিনিধিত্ব করে। নিশ্চয়ই আমরা যদি আসলে অবাঙালি জাতিগোষ্ঠী আজকেও শেষ দিনে বৈষম্য বিলোপ আর এই জাতপাত বিলোপ জোটের পক্ষ থেকে তারা ওই কমিশনের প্রধানের কাছে তাদের একটা স্মারকলিপি দিতে গেছিলেন, কিংবা এরকম অনেক লেখালেখি হয়েছে, এখানে মামলা করার চেষ্টা করা হয়েছিল, যে মামলা সময় শুনানির জন্য আমি নিজেও উপস্থিত হয়েছিলাম, যে কেন ঐকমত্য কমিশনে নারীদেরকে কিংবা আসলে এই সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা যাদের বলি তাদের প্রতিনিধিদের কেন অন্তর্ভুক্ত করা হবে না, থাকলে ভালো হতো। এইটা আসলেই ধরেন আমাদের যদি বলেন যে এই পুরো আন্দোলনের মধ্যে আমাদের কি আসলে ঘাটতি রয়ে গেল, এই ঘাটতিগুলির কথা আসলে আমাদেরকে এগুলি পূরণ করার জন্য বাকি সময় আসলে অন্তত চেষ্টা করতে হবে। আমরা পারি নাই। আমি যেরকম ধরেন যেমন ধরেন একটা মামলায় আমি নির্বাচন কমিশনের একটা আইনের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। নির্বাচন কমিশনের এখন পর্যন্ত নিবন্ধনের জন্য যে আইন আছে সে আইনে 100 উপজেলায় ধরেন আপনার কমিটি থাকতে হয়। আমার মামলার একটা জায়গা ছিল এরকম যে আপনি পাহাড়ি জনগোষ্ঠী যারা তাদের আসলে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে বসবাস করে 3টা জেলার মধ্যে, এবং তাদের সর্বোচ্চ ধরেন 24টা বা 27টা এরকম উপজেলার মধ্যে তাদের বসবাস। এখন এই জনগোষ্ঠীর জন্য আইদার আপনাকে আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত নিতে হবে, অথবা আপনার এককটাকে এরকম জায়গায় নামায় আনতে হবে যে যারা অন্তত তারা যাতে একটা ন্যাশনাল পলিটিক্সে অংশ নেওয়ার জন্য একটা পার্টি করতে পারে। এখন আপনার এই সময় যখন আমরা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছি, ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছি, পলিটিক্সে তখন পর্যন্ত আমরা কিন্তু পলিটিক্যাল ল যেটা করতেছি সেইখানে তাদেরকে এক্সক্লুড করে দিচ্ছি, এবং তাকে ইনকর্পোরেট করার জন্য, তাকে পার্টিসিপেট করার জন্য তার কোনো স্পেস আমি তাকে পার্টি বানানোর অধিকার দিচ্ছি না। তো সেইটা ধরেন ওই মামলা পরে টেকনিক্যাল কারণে আমাদের নট প্রেস করতে হলো। কিন্তু কথা হচ্ছে যে এইগুলি হচ্ছে প্রশ্ন, যে আসলে আমি যেটা বললাম, আপনি যেটা বললেন যে কিভাবে হইতে পারে, আপনার এগুলি হইতে পারে। এখনও পর্যন্ত নির্বাচনের যে সমস্ত আইন এগুলিকে সংশোধন করার জন্য রিকমেন্ডেশন যেগুলি আছে এগুলি বাস্তবায়ন হয় নাই, তো এগুলি বাস্তবায়ন হইতে পারে এখানে। বা অন্যান্য আমি এইটুকু শেষ করি, আপনি যখন এরকম একটা জাতীয় কমিশনের কথা বলেন কিংবা একটা জাতীয় কাজের কথা বলেন, তখন একদম আমরা যেরকম এবার বলছিলাম যে আপার হাউসে আপনার 5টা কিংবা 10টা সিট আপনি রিজার্ভ রাখেন, হচ্ছে ওই সমস্ত 100 যদি আপনি করতে পারেন আর 10টা সিট ওনাদের জন্য রাখেন। একইভাবে কমিশন আমরা যখন করব, এইবার শিক্ষা নেওয়া উচিত যে এই কমিশনগুলিতে অবশ্যই তাদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করাটা একটা অব্লিগেশন হিসেবে, লিগ্যাল অব্লিগেশন ওইখানে আমরা রাখতে পারি। সেগুলি যদি রাখি তাহলে এই ভুলগুলি আসলে আমাদের করার স্কোপটা কমে যাবে। একটা আলাপ তো উচ্চকক্ষ নিয়ে ছিল, সেখানে আসলে কারা কিভাবে যাবেন, সেখানে মূল আলোচনাটা থেকে গেল আসলে কিভাবে সংখ্যাটা নির্ধারিত হবে। কিন্তু এর বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে তো উচ্চকক্ষে আসলে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। সেটা কি কোনোভাবে আলোচনা এসেছে আসলে উচ্চকক্ষের যারা সদস্য হবেন তারা কিভাবে নির্বাচিত হতে চলেছেন? এখন পর্যন্ত 2টা ডিবেট তো রয়ে গেছে। একটা হচ্ছে উচ্চকক্ষে পিয়ার নিয়ে হচ্ছে সবচেয়ে বড়। আজকেও শেষ যে আলাপ আমি করতেছিলাম, এটা বিএনপিকে আসলে রিকোয়েস্ট করতেছিলাম যে আপনারা ওই জায়গাটায় আসেন, যে উচ্চকক্ষে আপনার পিয়ারটাকে আসলে মেনে নেন, তাতে অনেকগুলো রাজনৈতিক দল আসলে আপনাদের সাথে আরও কাছাকাছি আসার সুযোগটা তৈরি হবে। ওনাদের আমি মনে করি না যে এটা শেষ হয়ে গেছে স্কোপ। আমরা মনে করি আসলে মূল আলাপের বাইরেও আমাদের আসলে সাইডে অনেক আলাপ মিটিং হয়, সেগুলি এখনো পর্যন্ত আমি মনে করি বিএনপি এটা হয়তো বিবেচনায় নিবে। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে এইটা হচ্ছে পিয়ারের প্রশ্ন। পিয়ারের প্রশ্ন হলে আপনি ওই অন্যান্য যে সমস্ত জাতিগোষ্ঠী এদের জন্য আসলে 5টা সিটের কথা রিজার্ভ রাখার, আমাদের জায়গা থেকে আমরা 10টা সিটের প্রস্তাব করেছিলাম। এইগুলি প্রস্তাব আকারে আছে, এগুলি কিন্তু ওইভাবে আলোচনার মধ্যে আসে নাই। কিন্তু আমি মনে করি যেহেতু এটা এখনো পর্যন্ত গঠনের আলাপটা নিশ্চিতভাবে শেষ হয় নাই, সেই স্কোপগুলো এখনো রয়ে গেছে যে আমরা কিভাবে আসলে আলাপটা করব।